আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্র সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। তো আমরা জানি হচ্ছে রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এছাড়াও এখান থেকে প্রশ্ন আসে, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তো এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটি হচ্ছে ঠিক করে হচ্ছে আপনার কি সরকারের মাধ্যমে। তো যার কারণে বা রাষ্ট্র কি, এই রাষ্ট্র হচ্ছে যদি ভালো হয় তো হচ্ছে এই সমাজে যারা বসবাস করবে তাদের কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, ভালো হবে। তো এখানে বলা হচ্ছে রাষ্ট্র হলো এমন একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টির সর্বোচ্চ সার্বভৌম রাজনৈতিক সংগঠন। সমাজে বসবাসরত সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সবার কল্যাণ সাধনের লক্ষ্যেই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। রাষ্ট্র তার আইনের মাধ্যমে সমাজের সকল মানুষকে একটু ঐক্যসূত্রে আবদ্ধ করে এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে। সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রের বিকল্প নেই বলেই সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। তার মানে কি, আপনার সমাজ জীবনে রাষ্ট্রকে বাদ দিয়ে এই আধুনিক বিশ্বে কিছু কল্পনা করা যায় না। রাষ্ট্রকে নিয়ে হচ্ছে আপনাকে সামাজিক জীবন এগিয়ে নিতে হবে, যার কারণে বলা হচ্ছে রাষ্ট্রকে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। পরবর্তীতে বলা হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব। কারণ কি, সার্বভৌম শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত বা সর্বশেষ ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র কি করে, তার বিভিন্ন ইচ্ছা বা বিভিন্ন কাজগুলো বাস্তবায়ন করে। সার্বভৌম ক্ষমতা না থাকলে সে কি করতে পারে না, তার ইচ্ছা এবং কাজগুলো বাস্তবায়ন বা প্রতিফলন ঘটাতে পারে না। যার কারণে কি, রাষ্ট্রের এই সার্বভৌম উপাদানটিকে বলা হচ্ছে রাষ্ট্রের মুখ্য উপাদান। এখানে বলা হচ্ছে যে সার্বভৌমত্ব শব্দ দ্বারা রাষ্ট্রের চূড়ান্ত ও অপ্রতিহিত ক্ষমতাকে বোঝায়। অপ্রতিহিত ক্ষমতা বলতে বোঝায় এমন কোনো সিদ্ধান্ত রাষ্ট্র যখন গ্রহণ করে, এমন কোনো সিদ্ধান্ত যখন সেটাকে প্রতিহিত করার মতো আর কিছু থাকে না, সেটাই হচ্ছে অপ্রতিহিত ক্ষমতা। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি রাষ্ট্র পূর্ণতা পায়। সমাজে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সবার কল্যাণ সাধনের লক্ষ্যে রাষ্ট্রের আবির্ভাব ঘটে। রাষ্ট্র তার আইনের মাধ্যমে সমাজের সকল মানুষকে একটি ঐক্যসূত্রে আবদ্ধ করে এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে। সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রের কি নেই, কোনো বিকল্প নেই বললেই চলে। তো সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বলা হয় কি, মুখ্য উপাদান বলা হয় হচ্ছে এই সার্বভৌমত্বকে। পরবর্তীতে বলা হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সুশাসনের জন্য, সুশাসন বলতে কি বোঝায়, আপনার শাসনের একটি ভালোগত দিক হচ্ছে আপনার সুশাসন। একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্তই হলো আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। আইনের শাসন ছাড়া নাগরিকরা সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা লাভ ভোগ করতে পারে না। আইন না থাকলে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হয়। তো আইন জিনিসটা কি? আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে আপনার আইন দ্বারা হচ্ছে কী করা হয়, মানুষকে সঠিক পথে নিয়ে আসা হয় বা সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করা হয়। তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কারণে কি, আইনকে অবশ্যই প্রয়োজন রয়েছে। আইন ছাড়া কি করা সম্ভব না, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। কারণ মানুষ যখনই কোনো একটি অন্যায়ের আশ্রয় নেবে তখন তাকে আইনের মাধ্যমে কি সঠিক পথে নিয়ে আসা সম্ভব বা এটা দ্বারাই চেষ্টা করা হয়। যার কারণে বলা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই কি আপনার আইনের প্রয়োগ ছাড়া এটি সম্ভব না। কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে বা কল্যাণমূলক রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্র হলো এমন একটি আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা যেখানে হচ্ছে কি মানুষ শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা রক্ষা বা অন্যান্য কাজ করেই ক্ষান্ত থাকে না। এখানে মানুষের কল্যাণের জন্য কি করা হয়, কাজ করা হয়। ধরেন হচ্ছে মানুষের হচ্ছে মৌলিক চাহিদাগুলো পূরণ, তারপর হচ্ছে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ করে থাকে কল্যাণমূলক। এগুলোই হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। বলা হচ্ছে যে কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা দেশ রক্ষা করে ক্ষান্ত থাকে না, বরং নাগরিকের সামগ্রিক আর্থসামাজিক মঙ্গলের জন্য কাজ করে। এই ব্যবস্থায় রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণের দায়িত্ব গ্রহণ করে। বিশেষ করে সমাজের অসহায়, বৃদ্ধ, বেকার ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রধান লক্ষ্য। সম্পদের সুষম বন্টন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নে
কল্যাণমূলক রাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করে। দেখবেন এখনকার দিনে যতগুলো রাষ্ট্রের হচ্ছে সরকার থাকে ইরাকে, এগুলো হচ্ছে যে ধরনের রাষ্ট্র হতে চায় সেটা হচ্ছে কল্যাণকর রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্র। কারণ কল্যাণমূলক রাষ্ট্রের মধ্যে জনগণের যে হচ্ছে চাহিদাগুলো থাকে সেগুলোকে যথাযথভাবে গুরুত্ব আরোপ করা হয়, যার কারণে কি এই কল্যাণকর রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্র খুবই জরুরি এবং দরকার, এবং এটাকেই বর্তমানে সকল বিশ্ব বা সকল দেশসমূহ অনুসরণ করে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের সংজ্ঞা বা এটা কি ছিল ব্যাখ্যা, এটা নিয়ে আলোচনা। তো এই ছিল হচ্ছে আমার এই পর্বের যে এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।